চ্যাপ্টার ৩৯৬ গ্রেট হোয়াইট ব্রাদারহুড। বাস্তব জগতে ফিরে আসার পর ফোর্সওয়াল নিজের পড়ার টেবিলে বসল। তারপর ফোর্সওয়াল কিছুক্ষণ আব্রাহাম পরিবারের কথা ভেবে নিজের চিন্তায় হারিয়ে গেল। ফোর্সওয়ালের কাছে থাকা রহস্যবাদের নোটবুকগুলোতে লেখা কয়েকটা শব্দের এখন সম্পূর্ণ নতুন একটা অর্থ ফোর্সওয়ালের কাছে পরিষ্কার হল। তাহলে ব্যাপারটা আসলে এরকম। এজন্যই মিসেস আলিসা মিস্টার লরেন্স নটকে নিজের এবং তার স্বামীর মৃত্যুর খবরটা জানাতে চাননি। ফোর্সওয়াল এখন ভেবে দেখল আব্রাহাম পরিবারটা আসলে অনেক অসহায় আর দুঃখী একটা পরিবার। ফোর্সওয়াল নিজের মনেই কয়েকটা কথা বিড়বিড় করে বলল। এরপর ফোর্সওয়াল সাধারণ বইয়ের একটা স্তূপ ঘেঁটে সেখান থেকে সাইটস ইন দ্য স্পিরিট ওয়ার্ল্ড নামের বইটা বের করল। বইটার প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টার কপি করার জন্যই ফোর্সওয়াল এই প্রস্তুতি নিচ্ছিল। এই কাজটা করার জন্য ফোর্সওয়াল কজিটেশন বা ধ্যানের স্তরে প্রবেশ করল। নিজের শরীর আর মনকে সবচেয়ে ভালো অবস্থায় আনার জন্য ফোর্সওয়াল নিজের শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করল। তা না হলে সাইটস ইন দ্য স্পিরিট ওয়ার্ল্ড বইয়ের লেখাগুলো শুধু কপি করলেই ফোর্সওয়ালের ভেতরে পাগলামি আর বিভ্রান্তি শুরু হয়ে যেত। শব্দগুলোর ভেতরে স্পষ্টতই কোনো আধ্যাত্মিক শক্তি বা স্পিরিচুয়ালিটি ছিল না, কিন্তু সেই হাস্যকর আর উদ্ভট দৃশ্যগুলো বর্ণনা করার জন্য শব্দগুলো যখন একসাথে মেলানো হচ্ছিল তখন মনে হচ্ছিল যেন শব্দগুলোর ফোর্সওয়ালের আবেগকে প্রভাবিত করার ক্ষমতা আছে। ফোর্সওয়াল ভাবল টানা ৫ মিনিট কপি করার পর তাকে অন্তত ৫ মিনিটের একটা ব্রেক নিতে হবে। এই সামান্য একটা কারণে ফোর্সওয়াল নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে চায় না। ফোর্সওয়াল নিজের ছোট আর দামি পকেট ঘড়িটা বের করল। তারপর পকেট ঘড়িটাকে পড়ার টেবিলের এক কোণায় একটু বাঁকা করে রাখল। সিটি অফ সিলভারের ডেরিক বার্গের বাড়িতে তখন অন্য একটা দৃশ্য। হঠাৎ চারপাশ আলোকিত করে একটা বিদ্যুতের ঝলক ডেরিক বার্গের চোখের ওপর এসে পড়ল আর ডেরিক বার্গের ঘুম ভেঙে গেল। ডেরিক বার্গ চারদিকে তাকাল, কিন্তু ডেরিক বার্গের একবারও মনে হল না যে কেউ তাকে চোখে চোখে রাখছে বা নজরদারি করছে। কিন্তু দ্য হ্যাংডম্যান আগের ঘটনাগুলো যুক্তি আর গভীর আত্মবিশ্বাসের সাথে এত নিখুঁতভাবে বর্ণনা করেছিল যে ডেরিক বার্গ বুঝতে পারল দ্য হ্যাংডম্যানের অনুমান একদম ঠিক। ডেরিক বার্গ নিশ্চিত হল যে বিশেষ ক্ষমতা থাকা এক বা একাধিক বিয়ন্ডার ঠিক ওই মুহূর্তেই গোপনে ডেরিক বার্গের ওপর নজরদারি করছে। তাছাড়া মিস্টার ফুলও তো এই কথাটা অস্বীকার করেনি। ডেরিক বার্গ বিছানা থেকে উঠল। প্রতিদিনের মতো ডেরিক বার্গ আড়মোড়া ভেঙে নিজের শরীরটাকে একটু টানটান করল। এই কাজটা করার সময় দ্য হ্যাংডম্যান ডেরিক বার্গকে যে বিশ্লেষণ আর উপদেশগুলো দিয়েছিল সেগুলো ডেরিক বার্গের মাথায় খুব দ্রুত ঘুরপাক খেতে লাগল। এখন পর্যন্ত কেউ তোমাকে খুঁজতে আসেনি বা তোমাকে অন্ধকূপে ছুঁড়ে ফেলার সিদ্ধান্তও নেয়নি। এই ব্যাপারটা থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে তোমাদের সিটি অফ সিলভারের চিফ আর ৬ সদস্যের কাউন্সিলের অন্য প্রবীণরা এখনও শুধু পর্যবেক্ষণ করার দিকেই ঝুঁকে আছে। তারা আসলে আমনের মাধ্যমে পুরো সিটি অফ সিলভারের মানুষদের এই অভিশপ্ত ভূমি থেকে বের করে নেওয়ার একটা রাস্তা খুঁজতে চাইছে। কারণ গত ২০০০ বছরেরও বেশি সময়ের মধ্যে আমনই হল প্রথম বাইরের কোনো মানুষ যার সাথে তাদের দেখা হয়েছে। তাই তুমি যদি নিয়মের বাইরে গিয়ে উল্টোপাল্টা কিছু না করো তাহলে তারা নিশ্চিতভাবেই তোমাকে ঘাঁটাবে না, যাতে করে আমন সন্দেহজনক কিছু টের না পায়। এই কারণে তারা শারীরিকভাবে তোমার খুব কাছাকাছি থেকে নজরদারি করবে না। অন্তত তুমি যখন জেগে আছো তখন তো একেবারেই না। আর এই কারণে তুমি যে ইতোমধ্যেই কাশির সাথে ওই ওয়ার্ম অফ টাইম বের করে ফেলেছ সেটা হয়তো তারা খেয়ালই করতে পারেনি। পরবর্তীতে তাদের যেসব প্রতিক্রিয়া দেখা গেছে সেটা থেকেই এই কথাটা পরোক্ষভাবে প্রমাণ হয়ে যায়। একইভাবে তুমি ঠিক কী ধরনের রিচুয়াল বা আচার পালন করেছ তারা হয়তো শুধু সেটুকুই পর্যবেক্ষণ করতে পারবে, কিন্তু তুমি কার কাছে প্রার্থনা করছ সেটা তারা কোনোভাবেই বের করতে পারবে না। আমি যদি ওদের জায়গায় থাকতাম তাহলে আমি নিশ্চিতভাবেই সন্দেহ করতাম যে এই ব্যাপারটা আমনের সাথে জড়িত। ওপরের এই কারণগুলোর জন্যই তুমি এখন খুব সহজেই সবার সামনে বেস্টমেন্ট রিচুয়ালটা পালন করতে পারো। এই সবকিছুর পর তুমি পুরো দোষটা আমনের ঘাড়ে চাপিয়ে দিতে পারবে। অবশ্যই তোমাকে তখন এমন ভান করতে হবে যেন তুমি যথেষ্ট সতর্ক আর সাবধানে ছিলে। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর তোমাকে একজন সাইকি অ্যানালিস্ট এবং অন্য সিকোয়েন্সের বিয়ন্ডারদের পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই বিষয়ে সাহায্য পাওয়ার জন্য তুমি মিস্টার ফুলের কাছে প্রার্থনা করতে পারো। দ্য হ্যাংডম্যানের এই উপদেশগুলো মাথায় রেখে ডেরিক বার্গ টেবিলের চারপাশে দুবার হাঁটল। তারপর ডেরিক বার্গ খুব সাবধানে জানালাটা বন্ধ করল। একটা মোমবাতি জ্বালিয়ে ডেরিক বার্গ বেস্টমেন্ট রিচুয়ালের আয়োজন শুরু করে দিল। ধূসর কুয়াশার ওপরে সেই বিশাল উঁচু আর প্রাচীন প্রাসাদের ভেতরের দৃশ্য। ক্লাইন অলসভাবে গম্বুজটাকে ধরে রাখা পাথরের বিশাল স্তম্ভগুলোর দিকে তাকিয়েছিল। ক্লাইন নিজের ইচ্ছাশক্তি দিয়ে যে ভবনটা তৈরি করেছিল সেটা দেখতে এখন ক্লাইনের কাছে অ্যাথেন্সের একটা মন্দিরের মতো মনে হচ্ছিল। ক্লাইন ভাবল এটা কি তার নিজের অবচেতন মনের কোনো চিন্তার ফসল? ক্লাইনের ভাবনাগুলো আপনমনে ঘুরে বেড়াতে লাগল। ঠিক সেই মুহূর্তে দেসান এর সাথে যুক্ত থাকা গাঢ় লাল রঙের তারাটা আলো ছড়াতে শুরু করল। তারাটা খুব দ্রুত
তার আলোর ঢেউগুলোকে চারদিকে ছড়িয়ে দিয়ে একটা মায়াবী আর রহস্যময় দরজা তৈরি করে ফেলল। ধূসর কুয়াশার ওপরে সামান্য একটু শক্তির আলোড়ন তৈরি হল, আর সেই শক্তিটা পানির স্রোতের মতো বয়ে যেতে শুরু করল। একের পর এক জমা হওয়া প্রার্থনার ডাকগুলো শুনতে পেয়ে ক্লাইন নিজের মাথা নিচু করল। তারপর ক্লাইন তার ঠিক সামনে রাখা অল ব্ল্যাক আই এর দিকে তাকাল। ক্লাইন ভাবল, আশা করা যায় লিটল সান জিনিসটা হারাবে না। তা না হলে দ্য ওয়ার্ল্ডকে খুব জাঁকজমকপূর্ণভাবে আত্মত্যাগ করতে হবে। ক্লাইন নিজে কোনো ম্যারিওনেটিস্ট ছিল না, কিন্তু এই অল ব্ল্যাক আই ক্লাইনের কাছে ছিল বলেই ক্লাইন খুব গোপনে দ্য ওয়ার্ল্ডকে একটা নকল মানুষ হিসাবে নিয়ন্ত্রণ করতে পারত। এই ক্ষমতার কারণেই দ্য ওয়ার্ল্ড এমনভাবে চলাফেরা করতে পারত যেন দ্য ওয়ার্ল্ড সত্যিকারের রক্তমাংসের তৈরি কোনো মানুষ। একবার যদি এই জিনিসটা হারিয়ে যায়, তাহলে ক্লাইনকে বাধ্য হয়ে দ্য ওয়ার্ল্ডকে মেরে ফেলতে হবে, কারণ তা না হলে এই পুরো জাদু বা রহস্যটা সবার সামনে ফাঁস হয়ে যাবে। একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লাইন নিজের আধ্যাত্মিক শক্তি বা স্পিরিচুয়ালিটি ছড়িয়ে দিল। কুয়াশার শক্তিটাকে নাড়া দিয়ে ক্লাইন সেই মায়াবী দরজাটার দিকে প্রবাহিত করল। একটু জোর খাটিয়ে ক্লাইন দরজাটাকে সামান্য ফাঁক করে খুলল আর আদান প্রদান করার চ্যানেলটাকে স্থির করল। এর পরপরই ক্লাইন অল ব্ল্যাক আইটাকে একটা লোহার বাক্সের ভেতর রাখল। তারপর ক্লাইন বাক্সটাকে সেই রহস্যময় দরজার ফাঁক দিয়ে ভেতরে ছুঁড়ে দিল। খুব স্বাভাবিক গলায় ক্লাইন বলল, ভেতরের জিনিসটা একদম স্পর্শ করবে না। এই সব কাজ শেষ করার পর ক্লাইন আর সেখানে অপেক্ষা করল না, কারণ ক্লাইন জানত লিটল সান এত তাড়াতাড়ি কাজ শুরু করার কোনো সুযোগ পাবে না। তাছাড়া মিস ম্যাজিশিয়ান কখন সাইটস ইন দ্য স্পিরিট ওয়ার্ল্ড বইয়ের 2টো চ্যাপ্টার কপি করার কাজ শেষ করতে পারবে সে বিষয়েও ক্লাইন নিশ্চিত ছিল না। নিজের স্পিরিচুয়ালিটি শান্ত করে ক্লাইন একটু আরাম করল, আর তার সাথে সাথেই ধূসর কুয়াশার ওপরের সেই জায়গাটা থেকে ক্লাইনের শরীরটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আবার সিটি অফ সিলভারের ডেরিক বার্গের বাড়িতে ফেরা যাক। বেদির ওপরে কালো রঙের একটা লোহার বাক্স দেখতে পাওয়ার সাথে সাথেই ডেরিক বার্গ মিস্টার ফুলের সেই পরিচিত কণ্ঠস্বরটা শুনতে পেল। মিস্টার ফুল বলল, ভেতরের জিনিসটা একদম স্পর্শ করবে না, স্পর্শ করা যাবে না। ডেরিক বার্গ এই সতর্ক বার্তাটা ভালো করে মনে গেঁথে নিল। ডেরিক বার্গ সিদ্ধান্ত নিল সে এই নির্দেশটা অক্ষরে অক্ষরে পালন করবে। মিস্টার ফুল আর দ্য ওয়ার্ল্ডকে ধন্যবাদ জানিয়ে ডেরিক বার্গ বেস্টমেন্ট রিচুয়ালটা শেষ করল। তারপর ডেরিক বার্গ অস্বাভাবিক রকমের সতর্কতা নিয়ে বাক্সটা খুলল আর ভেতরের জিনিসটা পরীক্ষা করে দেখল। জিনিসটা ছিল চোখের মণির মতো কালো একটা চোখ, কিন্তু চোখটার কোনো পিউপিল বা তারা ছিল না। শুধু চোখটার দিকে তাকাতেই ডেরিক বার্গের মনটা পুরোপুরি এলোমেলো হয়ে গেল। ডেরিক বার্গের মাথার ভেতরের চিন্তাভাবনাগুলো কেমন যেন ধীর আর স্থবির হয়ে পড়ল। হালকা, অস্পষ্ট আর পাগলের মতো বিড়বিড় করার কিছু শব্দ ডেরিক বার্গের কানে ভেসে আসতে লাগল। হঠাৎ করেই ডেরিক বার্গের পুরো শরীরটা একবার শিউরে উঠল। ডেরিক বার্গ তাড়াতাড়ি লোহার বাক্সের ঢাকনাটা বন্ধ করে দিল। তারপর একটা রূপার ছোরা হাতে নিয়ে ডেরিক বার্গ স্পিরিচুয়ালিটির একটা দেয়াল তৈরি করে লোহার বাক্সটাকে পুরোপুরি সিল করে দিল। এরপর ডেরিক বার্গ লোহার বাক্সটাকে নিজের পোশাকের ভেতরের একটা গোপন পকেটে লুকিয়ে রাখল। অ্যাক্স অফ হারিকেন নামের অস্ত্রটাকে নিজের জায়গায় ঠিকঠাক মতো বেঁধে নিয়ে ডেরিক বার্গ ঘর থেকে বেরিয়ে পড়ল। ডেরিক বার্গ সোজা ট্রেনিং ফিল্ডের দিকে হাঁটা শুরু করল। এক্সপ্লোরেটরি টিমের অন্য সদস্যরা তখনও ছদ্মবেশী কোয়ারেন্টাইনের ভেতরেই আটকা পড়েছিল। তবে আজকে কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা ডেরিক বার্গের ছিল না। ডেরিক বার্গ খুব সাবধানে দ্য হ্যাংডম্যানের নির্দেশগুলো মেনে চলছিল। ডেরিক বার্গের পরিকল্পনা ছিল প্রথমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং কোনো একটা সুযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা। অবশ্যই যদি খুব ভালো কোনো সুযোগ চলেই আসে, তাহলে ডেরিক বার্গকে খুব দৃঢ়তার সাথে কাজ করতে হবে। ট্রেনিং ফিল্ডে ঢোকার পর ডেরিক বার্গ এক্সপ্লোরেটরি টিমের জায়গার চারপাশে এক চক্কর ঘুরে আসল। ডেরিক বার্গ দেখতে পেল টিমের সদস্যরা 2-3 জন করে এক একটা দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। কিন্তু যখনই তারা খেয়াল করছে যে কেউ তাদের দিকে তাকিয়ে আছে, তখনই তারা কথা বলা থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ছে। মাঝে মাঝে তারা 2-1 পা করে হাঁটছিল। তাদের হাঁটার ভঙ্গিটা দেখে মনে হচ্ছিল যেন তারা অন্ধকার থেকে মাত্রই উঠে আসা কোনো জম্বি। ডেরিক বার্গ মনে মনে ভাবল, আমি যদি এখন স্পিরিচুয়ালিটির দেয়ালটা সরিয়ে নিই আর মিস্টার ওয়ার্ল্ডের দেওয়া জিনিসটা থেকে বেরিয়ে আসা অনুভূতিগুলো তাদের বুঝতে দিই, তাহলে তারা কি করবে? তারা সবাই কি একসাথে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকাবে? সবাই একসাথে মাথা ঘুরিয়ে ঠান্ডা আর আবেগহীন চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ডেরিক বার্গ এই দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করল। দৃশ্যটা কল্পনা করতেই ডেরিক বার্গের ভেতরে একটা অদ্ভুত আর অবর্ণনীয় ভয়ের অনুভূতি তৈরি হল। ডেরিক বার্গ জোরে একটা শ্বাস টানল। ডেরিক বার্গ নিজেকে বোঝাল যে তাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, আর কোনোভাবেই আতঙ্কিত হওয়া যাবে না। সিটি অফ সিলভারের সবচেয়ে উঁচু চূড়ায় থাকা একটা ঘরে, যেটা ছিল সিটি অফ সিলভারের চিফের নিজের ঘর, ডিমন হান্টার, সিটি অফ সিলভারের চিফ, চোখ বন্ধ করে নিজের মনকে একটু বিশ্রাম দিচ্ছিল।
হঠাৎ সে একটা অন্ধকার কোণার দিকে তাকাল। মাটি থেকে অদ্ভুত আর বাঁকা একটা ভঙ্গিতে মানুষের মতো দেখতে একটা আকৃতি উঠে দাঁড়াল। আকৃতিটা হালকা একটু দুলল। ধাতুর সাথে ধাতু ঘষা খেলে যেমন শব্দ হয়, ঠিক সেরকম একটা কর্কশ গলায় আকৃতিটা বলল, ইয়োর এক্সিলেন্সি, ডেরিক বার্গ আবারও একটা রিচুয়াল পালন করেছে। আমার পর্যবেক্ষণ অনুযায়ী এটা সম্ভবত একটা বেস্টমেন্ট রিকোয়েস্ট রিচুয়াল ছিল। আমরা সাধারণত যেসব স্যাক্রিফিশিয়াল রিচুয়াল বা বলিদানের আচার পালন করি, এটার সাথে তার অনেক মিল আছে। কিন্তু আলাদা ব্যাপারটা হল, ডেরিক বার্গ এবার একটা সাড়াও পেয়েছে, আর তাকে কালো রঙের একটা লোহার বাক্স দেওয়া হয়েছে। বাক্সের ভেতরে ঠিক কী ছিল সেটা আমি পরিষ্কারভাবে দেখতে পাইনি, কিন্তু জিনিসটা থেকে আমার ভেতরে খুব অশুভ আর ভয়ঙ্কর একটা অনুভূতি তৈরি হয়েছে। এই পর্যায়ে সিটি অফ সিলভার শ্যাডো মনিটর খুব জরুরি সুরে অনুরোধ করে বলল, ইয়োর এক্সিলেন্সি, এটা নিশ্চিতভাবেই ওই রহস্যময় লোকটার কাজ। আমাদের এখনই কোনো একটা ব্যবস্থা নিতে হবে। এটাকে এভাবে চলতে দেওয়া একেবারেই ঠিক হবে না। তা না হলে ডেরিক বার্গ আজ হোক বা কাল অশুভ কোনো ঈশ্বর বা ওইরকম কোনো সত্তাকে ডেকে আনবে, আর সেই সত্তা আমাদের পুরো সিটি অফ সিলভারকে ধ্বংস করে ফেলবে। সিটি অফ সিলভারের চিফ এর চেহারার অভিব্যক্তি অস্বাভাবিক রকমের গম্ভীর হয়ে গেল। সে নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। ঘরের ভেতরে ধীরে ধীরে পায়চারি করতে করতে সে বলল, আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে। নিজেকে আমন বলে পরিচয় দেওয়া ওই রহস্যময় লোকটার আসল উদ্দেশ্য কি সেটা আমরা এখনও বের করতে পারিনি। সিটি অফ সিলভারকে খুঁজে পাওয়ার পর সে কেন শুধু নিজের একটা অ্যাভাটার বা রূপকে এখানে পাঠাল সেটা আমরা বুঝতে পারছি না। তাছাড়া মাটির নিচের অন্ধকূপে টানা ৪২ বছর ধরে ধৈর্য ধরে পড়ে থাকার পেছনেই বা তার কী লক্ষ্য ছিল সেটাও আমাদের কাছে পরিষ্কার না। তার উদ্দেশ্য যদি শুধুই আমাদের ধ্বংস করে দেওয়া হতো, তাহলে সে এরকম অদ্ভুত আর বোধগম্য নয় এমন কাজগুলো করত না। তাই আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে। সম্ভবত এটাই আমাদের লুকিয়ে থাকা আশা। যখন মহাপ্রলয় বা অ্যাপোক্যালিপস নেমে আসবে, তখন বেঁচে থাকার জন্য এটাই হয়তো আমাদের একমাত্র ভরসা। সিটি অফ সিলভারের চিফ তার কথা শেষ করার সাথে সাথেই জানালার বাইরে একটা বিদ্যুতের ঝলক চমকে উঠল। সেই আলোতে ঘুটঘুটে অন্ধকার আকাশ আর এই বিষণ্ণ ঘরটা মুহূর্তের জন্য আলোকিত হয়ে গেল। যখন প্রায় সন্ধ্যা হয়ে আসল, ক্লাইন অবশেষে মিস ম্যাজিশিয়ানের প্রার্থনাটা শুনতে পেল। আর একটা স্যাক্রিফিশিয়াল রিচুয়ালের মাধ্যমে ক্লাইন সাইটস ইন দ্য স্পিরিট ওয়ার্ল্ড বইয়ের প্রথম দুটো চ্যাপ্টার হাতে পেয়ে গেল। দে ফুলের জন্য নির্দিষ্ট করে রাখা সিটটাতে বসে ক্লাইন খুব শান্তিতে কপি করা নোটবুকটার পাতা উল্টাল। তারপর ক্লাইন লাইন ধরে ধরে লেখাগুলো পড়তে শুরু করল। কিন্তু পড়তে পড়তে ক্লাইন অবাক হয়ে খেয়াল করল যে তার নিজের মেজাজটা ধীরে ধীরে খিটখিটে হয়ে যাচ্ছে। ক্লাইন ভাবল, এসব কি হচ্ছে? এই শব্দগুলোর ভেতরে তো পরিষ্কারভাবেই কোনো স্পিরিচুয়ালিটি নেই। আর যে কাগজের ওপর লেখাগুলো আছে সেটাও তো একদম সাধারণ একটা কাগজ। এটা কোনো সিল্ড আর্টিফ্যাক্ট বা জাদুকরী বস্তুও হতে পারে না। তাহলে এটা কিভাবে আমার মনের অবস্থাকে প্রভাবিত করছে? তাছাড়া আমি তো এখন ধূসর কুয়াশার ওপরে বসে আছি। এই কুয়াশা তো একজন সত্যিকারের ঈশ্বরের প্রভাবকেও আটকে দিতে পারে। ক্লাইন একটু ভ্রু কুঁচকাল। চেয়ারের পেছনে হেলান দিয়ে ক্লাইন খুব মনোযোগ দিয়ে বুক অফ সিক্রেটসে থাকা একই রকমের ঘটনাগুলোর কথা মনে করার চেষ্টা করল। কিছুক্ষণ পরেই ক্লাইন মোটামুটি কারণটা বুঝতে পারল। যখন বিশেষ কোনো সত্তাদের সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়, তখন সেটা যদি শুধু সাধারণ লেখার আকারেও থাকে, তবুও সেটা পাঠকের চিন্তাভাবনা আর মনের ওপর প্রভাব ফেলতে পারে। এই সব বর্ণনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল সেই সব রেকর্ড যেগুলো সত্যিকারের ঈশ্বরদের সাথে সম্পর্কিত। কোনো একটা বইয়ে যদি নির্দিষ্ট কোনো ঈশ্বরের সম্পর্কে বিস্তারিতভাবে বলা থাকে, তাহলে সেই বইটা পড়লে যে কোনো পাঠকই পাগল হয়ে যেতে পারে বা তার বিশ্বাস পুরোপুরি পাল্টে যেতে পারে। আর যারা বিয়ন্ডার, তাদের ক্ষেত্রে তো নিজেদের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার বিশাল একটা ঝুঁকি থাকে। সাইটস ইন দ্য স্পিরিট ওয়ার্ল্ড বইটা আব্রাহাম পরিবারের একজন পূর্বপুরুষ লিখেছিল। সে স্পিরিট ওয়ার্ল্ড বা আত্মার জগতে ভ্রমণের সময় যে অদ্ভুত আর চমৎকার ঘটনাগুলো ঘটেছিল, তার সব কিছু এই বইটাতে রেকর্ড করে রেখেছিল। বইটার প্রথম চ্যাপ্টারে সে স্পিরিট ওয়ার্ল্ডের আলোর ব্যাপারে বর্ণনা দিয়েছিল। সে বিশ্বাস করত আলাদা আলাদা রঙের 7টি বিশুদ্ধ আলোর ভেতরে বিভিন্ন জগতের সীমাহীন জ্ঞান লুকিয়ে আছে। আর যারা স্পিরিট ওয়ার্ল্ডে ভ্রমণ করে, তারা যে জায়গাতেই থাকুক না কেন, তারা সবসময়ই দেখতে পাবে যে ওই আলোটা ওপরের দিকের পুরো জায়গাটাকে ঢেকে রেখেছে। এর চেয়েও বেশি অবাক করার মতো ব্যাপার ছিল যে এই 7টা আলোর রশ্মি আসলে জীবন্ত ছিল। তারা ছিল অনেকটা আত্মার শরীরের মতো, যারা সেখানে সবসময় ঘুরে বেড়াত। রহস্যবাদের জগতে অনেক গোপন রিচুয়াল আসলে এই 7টি বিশুদ্ধ আলোকে উদ্দেশ্য করেই করা হতো। আর তাদের সাথে গোপন সংযোগ তৈরি করার মাধ্যমে এই আলোগুলো মানুষদের নির্দিষ্ট কিছু জ্ঞান অর্জন করার সুযোগ দিত। এ কারণেই রহস্যবাদের অনেক বিশেষজ্ঞরা এই 7টি বিশুদ্ধ আলোকে মাস্টার বা টিচার বলে ডাকত। এর জবাবে 7টি বিশুদ্ধ আলোকে বেশ খুশি বলেই মনে হতো। তারা স্পিরিট ওয়ার্ল্ডের বেশ কিছু প্রাণীকে একসাথে করে একটা গোপন সংগঠনও তৈরি করেছিল। এই সংগঠনের মূল কাজই ছিল মানুষদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া। আর এই সংগঠনটার নাম ছিল গ্রেট হোয়াইট ব্রাদারহুড।
বইটার দ্বিতীয় চ্যাপ্টারে আব্রাহাম পরিবারের ওই ভ্রমণকারী ইয়েলো লাইট ভেনিথানের সাথে তার দেখা হওয়ার ঘটনাটা রেকর্ড করে রেখেছিল।